স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। বেতন ভাতা নিয়ে জটিলতা শেষ না হওয়ায় কর্মবিরতিতে নেমেছেন রেলওয়ে রানিং স্টাফরা। রাত 12টার পর থেকে সারা দেশে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচল। সমাধান খুঁজতে আন্দোলনকারীদের সঙ্গে একের পর এক বৈঠক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, তাতেও কোনো সমাধান আসেনি। কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত ৭৫% বেশি টাকার ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। চলতি ট্রেনের কর্মীদের গন্তব্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী ৮ ঘন্টার কয়েক গুণ বেশি ডিউটি করতে হয়। এছাড়া রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই। এদিকে ভোগান্তি বিবেচনা নিয়ে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রেলওয়ে মন্ত্রণালয়। প্ল্যাটফর্মে অবস্থানরত যাত্রী সাধারণ আসসালাম। ওরা যদি আগে আমাকে বলে দিত বা টিকিট দিত না, তাহলে তো আমরা এই ধরনের ভোগান্তি পড়তাম না। এখন তো আমরা টিকিট ফেরত নিলে আমরা যাবো কিভাবে? আমরা তো এমার্জেন্সি দরকার। আমরা কিভাবে টাকা রিটার্ন নেব বা কিভাবে ব্রাহ্মণবাড়িয়া যাব, এই নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে সারা রাত্রি কষ্ট করতেছি। সবকিছু বুক করা হয়ে গেছে, শেষ মুহূর্তে এখন ট্রেনটাও অফ। তো একটা জার্নি যেটা ট্রেন দিয়ে হওয়ার কথা ছিল ওটা তো একটা ইজি ওয়ে যেটাতে ট্রাভেল করা যায়, বাট এখন তো অনেক ঘাটতি পোহাতে হবে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম, সিলেট এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি মুজিবুল হক, তিনি আছেন আমাদের চট্টগ্রামে। মুজিব, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম রেল স্টেশনে কি কোনো ধরনের প্রভাব পড়েছে? যাত্রী ভোগান্তি কেমন দেখছেন? সুনন্দা, প্রভাব তো পড়েছে, আর ভোগান্তির হচ্ছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। একটু তথ্য দেই, চট্টগ্রাম স্টেশন থেকে দুপুর 12:30 পর্যন্ত 7টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা। ঢাকা, কক্সবাজার, সিলেট এবং রাজশাহী, চাঁদপুর এই রোডগুলোতে 7টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা। এখন পর্যন্ত স্টেশনের যে ঘোষণা মঞ্চ সেখান থেকে জানানো হচ্ছে এখন পর্যন্ত 5টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। 12:30টার পরে হয়তো আরও 2টি, তাদের যে আন্দোলন সেটি যদি চলমান থাকে বা যে এখন যে মিটিংয়ের কথা বলা হচ্ছে বা সভার কথা বলা হচ্ছে সেখানে যদি কোনো সমাধান না আসে সেগুলোরও আসলে যাত্রা বাতিল হতে পারে। আমরা চট্টগ্রাম স্টেশনে আছি, সকাল থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এখানে যে সাধারণ মানুষরা আসছেন, যাত্রীরা আসছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন। অনেকেই এসে ফেরত যাচ্ছেন যে তাদের যে নির্দিষ্ট গন্তব্যে সেটা তারা যেতে পারছেন না। আরও অনেকেই ছিল ঘোষণার পরপরই তারা অনেকে বিকল্প উপায়ে তাদের যে গন্তব্যস্থল সেখানে যাওয়ার জন্য তারা বের হয়ে গেছেন। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন, কখন টিকিট করেছিলেন, কখন জানতে পারলেন যে যাত্রা বাতিল হলো? আমি টিকিট করেছি গতকালকে, পাইছি আর কি, কিন্তু ওদের সাথে 3-4 দিন আগ থেকে কিন্তু যোগাযোগ করে টিকিট পাই নাই। গতকালকে রাত্রে আমি টিকিট পাইছি, বাট কালকে রাত্রে আমি একবার এখানে আসছি 11টার দিকে, কিন্তু গাড়ি পাই নাই। কিন্তু আবার আজকে সকালে ঘুরে ফজরের নামাজ পড়ে এখানে আসছি, এসেও দেখি কোনো ট্রেন নাই। কিন্তু আমার বাড়িতে যাওয়া খুব জরুরি। আমি 1 সপ্তাহ ধরেই মানে এখানে ছিলাম, সঙ্গে পয়সা করি যা ছিল মোটামুটি সব শেষ। এখন বাড়িতে যাব, সেটা আমি এখন বাসে যাওয়া সম্ভব না। বাসে অত্যধিক ভাড়া, সবাই চায় কিন্তু ট্রেনে আর কি চড়তে। কিন্তু এভাবে যে একটা আন্দোলন হবে হুট করিয়া, কিন্তু সেটাও কিন্তু মানে ঠিক না। কিন্তু আন্দোলন যারা করছে তাদেরকে কিন্তু বলবো আমি যে এতদিন আপনারা কোথায় ছিলেন? এই 16-17 বছর কোথায় ছিলেন? সুনন্দ, শুনছিলেন যে এখানে যারা আসলে অপেক্ষা করছেন, অর্থাৎ যাদের যাত্রা বাতিল হচ্ছে তাদের সবার কণ্ঠে ভোগান্তি, এবং তারা আসলে জানাচ্ছিলেন যে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা সবাই জানাচ্ছিলেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মুজিব, ধন্যবাদ আপনাকে। এখন যাচ্ছি আমরা সিলেটে প্রত্যুষ তালুকদারের কাছে। প্রত্যুষ, এতক্ষণ তো আপনি শুনছিলেন যে চট্টগ্রামে মুজিবুল হক জানাচ্ছিলেন যাত্রীদের ভোগান্তি বা সবকিছু নিয়ে। আপনি যেখানে আছেন সিলেট রেল স্টেশনের কি খবর, বিস্তারিত জানাবেন?
আমি এখন রয়েছি সিলেট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। আমি সকাল থেকে এসে যে চিত্রটি দেখেছি যে অনেক যারা রয়েছেন টিকিট কেটেছেন কিংবা যারা এসে টিকিট কাটবেন তারা কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অনেকেই তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বিশেষ করে সকালে একটি ট্রেন ছেড়ে গেছে এবং কালনী এক্সপ্রেস সকাল ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু ছেড়ে যায়নি সকালে। তো সেখানেও কিন্তু যারা যাত্রী আছেন তারা কিন্তু এসে ভোগান্তির শিকার হয়েছেন এবং ফিরে গেছেন তারা। এছাড়াও এরপরে আরও কয়েকটি ট্রেনের শিডিউল রয়েছে, যারা কিন্তু তাদের সেই ট্রেনগুলোর যাত্রীরাও কিন্তু এখন প্ল্যাটফর্মে উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি। এবং পাহাড়িকা এক্সপ্রেস সকাল 10:30 চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়াও জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 12টায়। সুরমা মেল রয়েছে ঢাকার উদ্দেশ্যে রাত 9:45। তো এগুলো কিন্তু এখন পর্যন্ত জানানো হয়েছে যে তারা ছেড়ে যাবেন। আমি একজন ভুক্তভোগী যাত্রীর কথা বলবো। আপনারা কোথায় যেতে চাচ্ছিলেন এবং এখন কি অবস্থা? আমরা লাকসামে যাইতে চাচ্ছিলাম, এই আর কি। টিকিট 3 দিন আগে করছিলাম, এই আর কি। এখন তো আমরা বসে রয়েছি, যাইতে পারতেছি না, এই আর কি। কি করবেন? আর কি করবো, দেখি কি করা যায়। এরপরে টিকিটের টাকা লই বাসায় চলে যাব, এই আর কি করব। আচ্ছা, আরো যাত্রী দেখছি, আপনারা কোথায় যেতে চাচ্ছিলেন? ঢাকা। এখন তো আসা দেখি ট্রেন নেই, কি বলে সমস্যা তাদের। তো আমরা কি যাবো কিভাবে? তো আমরা দুর্ভোগ কমাতে পারলাম না। একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি আসলে কোথায় যেতে যাচ্ছিলেন একটু জানার চেষ্টা করব। একটু আগে দেখছিলাম আপনি হতাশা প্রকাশ করছিলেন। আমরা তো চট্টগ্রাম যেতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে ট্রেনের এই অবস্থা হবে আমরা তো জানা ছিল না। কীরকম একটা ভোগান্তিতে আমাদের ফেললো, এটা কার কাছে বিচার প্রার্থী হবো আমরা? আমাদের টিকিটের কি হবে? রিফান্ডের কোনো সিস্টেমও পাচ্ছি না। মানে কি বলবো, বিগত সরকারের আমলে তো এইসব ছিল না। তাহলে এই সমস্যার সমাধানটা কি আমরাও তো বুঝতে পারবো না। না আন্দোলন, না আবার রাজুতে আমরা যাব, কি একটু আপনারাই বলবেন। নিশ্চয়ই আপনি শুনছিলেন এখানে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে আসলে নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তবে রেল স্টেশন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন বিআরটিসি বাস কিংবা এরকম কিছু একটা বিকল্প ব্যবস্থার কথা তারা কিন্তু চিন্তা করছেন। তো সবকিছু মিলিয়ে যারা যাত্রী রয়েছে ঢাকা এবং চট্টগ্রামের, তারাও ভোগান্তিতে রয়েছে। আন্দোলনকারী যারা আছেন তারাও কিন্তু তাদের অবস্থানে অনড় রয়েছেন। তারা বলছেন তারা দাবি আদায়ের যে বিষয় সেটি কিন্তু তারা চাইছেন। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা অপেক্ষায় রয়েছি। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ তারা বলেছে টিকিটের টাকা তারা রিফান্ড করবে এবং এখান থেকে যাত্রী নেওয়ার জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করা হবে। তো এই বিষয়ের জন্য আমরা আসলে কখন সেই প্রক্রিয়াটি শুরু হয় তার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। সিলেট থেকে এই ছিল সর্বশেষ। প্রত্যুষ ধন্যবাদ আপনাকে। এদিকে চুয়াডাঙ্গাতে আছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে যাত্রীরা অপেক্ষা করছে, তারা কি বলছেন এখন? সুনন্দা, রেলওয়ের যে কর্মচারী রয়েছে, রানিং স্টাফ যারা রয়েছে, বিশেষ করে গার্ড চালক এবং টিকিট চেকার যারা রয়েছে, তাদের যে ধর্মঘট, সেই ধর্মঘটের কারণে কিন্তু ট্রেনের যারা যাত্রী রয়েছে তাদের ভোগান্তি কিন্তু একেবারে চরমে রয়েছে। এই সকাল 9:15 কিন্তু রাজশাহীগামী কপোতাক্ষ একটি ট্রেন ছিল, সেই ট্রেনে কিন্তু অনেক যাত্রী যাওয়ার কথা। বিশেষ করে এই অঞ্চল থেকে চিকিৎসার জন্য অনেক যাত্রী কিন্তু রাজশাহী যেয়ে থাকে এবং ভোরে কিন্তু আরেকটি ট্রেন ঢাকাতে যাওয়ার কথা। সেই ট্রেনের যাত্রীরা কিন্তু এখন চরম ভোগান্তিতে পড়েছে। তারা কিন্তু জানে না যে তারা ট্রেন বন্ধ আছে কিনা। এই মুহূর্তে এখানে এসে তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে। আমরা কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই। আপনি আসলে কোথায় যাবেন, আসলে কি ভোগান্তি আপনাদের একটু বলবেন? আমি আসলে যাব ঈশ্বরদী থেকে চাটমোড়ে যাব। আমি চিটচায় যাইতে চাইছিলাম, না হলে কপোতাক্ষ যাব, কিন্তু এখন এসে দেখি ট্রেনটা বন্ধ আছে। এখন আমরা তো যাত্রীরা ভোগান্তির মধ্যে আছি। এটা নির্দিষ্ট একটা ওয়েতে সমাধান হওয়া উচিত। হুট করে বন্ধ করে দিয়ে যাত্রীদের ভোগান্তি, আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। এখন আমরা বাই রোডেও যে যাবো, রোডেও যাত্রী অনেক চাপ হচ্ছে। সেক্ষেত্রে আমরা চাচ্ছি নির্দিষ্ট সময়ের মধ্যেই, দ্রুত সময়ের মধ্যেই সমাধানটা হোক। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই। আপনি আসলে কখন টিকিট কেটেছেন? এই যে কালকে কেটেছিলাম রাজশাহীর উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো ওইটা এখন জানতে পারলাম যাবে না। সন্ধ্যার যেটা ট্রেন আছে একটা, ওইটাও যাবে, মানে সমস্ত ধরনের ট্রেন বন্ধ। টিকিট কি এর ব্যাপারে, টাকা ফেরতের ব্যাপারে কি বলছেন? আমি এখান থেকে কেটেছিলাম, কাউন্টার থেকে কেটেছিলাম, আমাকে টাকা ফেরত দিয়েছে। সুনন্দা, আসলে যাত্রী ভোগান্তির কথা শুনছিলেন। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু কয়েকশো যাত্রী রয়েছে, তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা রয়েছে এবং সকাল 10টা এবং দুপুরে কিন্তু বেশ কয়েকটি ট্রেন ঢাকা এবং রাজশাহী যাওয়ার কথা রয়েছে। সেই ট্রেনগুলো কিন্তু এখন যাবে না। এই কারণে কিন্তু যাত্রীর ভোগান্তি কিন্তু একেবারে চরমেই বলা যায়। সুনন্দা, এই ছিল চুয়াডাঙ্গা স্টেশন থেকে যাত্রী ভোগান্তির সর্বশেষ পরিস্থিতি। কামরুজ্জামান, ধন্যবাদ আপনাকে।
সম্প্রতি শুল্ক প্রত্যাহারের পর বিভিন্ন ভোগ্যপণ্যের আমদানি বাড়ার পাশাপাশি ঋণপত্র খোলা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত ৩৩ মাসের মধ্যে গেল বছরের ডিসেম্বরে সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি হলেও চাহিদার বিপরীতে পাইকারি ও খুচরা বাজারে শুল্ক সুবিধার সুফল পাচ্ছে না ভোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, রমজানে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখলে নানা উদ্যোগ নেওয়া হলেও বাজার নিয়ন্ত্রণে থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতায়ও কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি হয়েছে ডিসেম্বরে। ওই মাসে মোট পণ্য আমদানি হয়েছে 1,34,00,000 টন। এর আগে 1,44,00,000 টন পণ্য আমদানির রেকর্ড হয়েছিল 2022 সালে। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে আমদানি হয়েছে 6,85,00,000 টন পণ্য, যা গত 2023-24 অর্থ বছরের একই সময়ে ছিল 6,58,00,000 টন। সেপ্টেম্বর অক্টোবরে নিত্যপণ্যের দাম বাড়তে থাকলে কয়েকটি পণ্যের শুল্ক কমানো হয়। এর মধ্যে রয়েছে চাল, ডিম, সয়াবিন তেল, পাম তেল, চিনি, পেঁয়াজ, আলু ও খেজুর। এরপর পণ্য আমদানির উদ্যোগ বাড়তে থাকে। চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 5 জানুয়ারি পর্যন্ত অপরিশোধিত চিনি, চাল, মসুর ডাল, ছোলা ও খেজুরের ঋণপত্র খোলার হার বেড়েছে। ট্যাক্স যে ছাড় দিয়েছে, এর ফলে আমাদের আমদানি অনেক বেড়েছে, নিত্য প্রয়োজনীয়। আর সরকার নিজেও চাল আমদানি করেছেন। ইনশাল্লাহ রোজাতে কোনো পণ্যের কোনো ঘাটতি হবে বলে আমরা মনে করছি। যথেষ্ট মজুদ আছে, আমদানিও যথেষ্ট পাইপলাইনে রয়েছে। আগে দেশের বড় 7 থেকে 8টি কর্পোরেট হাউস ভোগ্যপণ্যের আমদানি করত। তখন প্রতিযোগিতায় টিকতে না পেরে কোণঠাসা থাকা মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা এখন পণ্য আমদানিতে সক্রিয়। এতে কর্পোরেট হাউসগুলোর একছত্র নিয়ন্ত্রণ ভেঙে পড়ার পাশাপাশি ব্যাংকগুলোতে বেড়েছে এলসির পরিমাণও। তবে শুল্ক প্রত্যাহারের সুবিধা মিলছে না ভোক্তাদের পর্যায়ে। এজন্য বাজার তদারকি জোরদারের পরামর্শ ব্যবসায়ী নেতাদের। যেই আমদানি হয়েছে সেটা কিন্তু এনাফ, এবং আমরা যেটা মনে করছি এই চাহিদাকে মেটাতে গিয়ে যে কোনো মহল কোনো ধরনের ক্রাইসিস যেন সৃষ্টি করতে না পারে, সেই জন্য সরকারের বিভিন্ন যে মনিটরিং দপ্তরগুলি আছে ওনাদেরকে আরও সক্রিয় হতে হবে। এদিকে আমদানি বাড়লেও বাজারে তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে। রমজানকে সামনে রেখে যে মজুদ গড়ে তোলার জন্য ব্যবসায়ীরা চেষ্টা করছেন, সেটার কারণে অনেক জায়গাতে নির্ধারিত দামে পণ্য পাওয়া যাচ্ছে না এবং দাম প্রতিনিয়তই বাড়তেছে এবং সরবরাহ লাইনে সংকট তৈরি হচ্ছে। আমদানির পর্যাপ্ত হলেও কিন্তু এগুলো যদি প্রপারলি ডিস্ট্রিবিউশন না হয় তাহলে কিন্তু সেখান থেকে এটা বাজারে কোনো প্রভাব ফেলবে না। বুকিং দেওয়া পণ্য রমজান মাসের আগেই দেশে পৌঁছাবে। সরকার যেসব পণ্যের শুল্ক ছাড় দিয়েছেন তা যেন সাধারণ মানুষ পায়, সেটা নিশ্চিত করার তাগিদ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। অমর একুশে গ্রন্থমেলা ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন লেখক, প্রকাশক, ছাপাখানা কর্মীরা। এবারের বইমেলার বেড়েছে পরিধি, যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন প্রতিষ্ঠান। সব মিলিয়ে হালের সেরা বইমেলা উপহার দিতে আটঘাট বেঁধে নেমেছেন আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। 52 ভাষা সৈনিকদের স্মরণে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2025। এবারের মেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির কারণে এবছর বইমেলা নিয়ে শঙ্কায় ছিলেন লেখক, প্রকাশক ও পাঠকরা। তবে সব ভয় ডর শঙ্কা কাটিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাতে এবার নিজেদের সেরাটা দিতে চায় আয়োজক বাংলা একাডেমি। যে কোনো বিচারে এবারের বইমেলাটা সর্ববৃহৎ বইমেলা হচ্ছে। মেলার যে পরিসর সেটা সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় পুরোটার মধ্যে থাকছে। পরিসর বেড়েছে, অংশগ্রহণকারী বেড়েছে। আমাদের যে অনুষ্ঠানমালা তার মধ্যে কিন্তু পরিবর্তন এসছে। সেই পরিবর্তন পুরোটাই মানুষের পরিবর্তনকে ধারণ করার চেষ্টা করছে। সে যে আমরা একটা গেট করছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিক থেকে, যাতে মানুষ সহজে বইমেলায় প্রবেশ করতে পারে। আয়োজনকে ঘিরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে জোরে সোরে চলছে স্টল নির্মাণের কাজ। ছাপাখানাগুলোতেও চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। এবছর প্রকাশনা প্রতিষ্ঠান বেড়েছে 49টি, স্টল ইউনিট বেড়েছে 111টি। 691টি প্রতিষ্ঠানের 1057টি ইউনিট অংশগ্রহণ করছে এবারের মেলায়।
একাডেমির মহাপরিচালক আশা করেন লেখক, প্রকাশক ও বইপ্রেমীদের উৎসবমুখর অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হবে প্রাণের বইমেলা। আমাদের কাজ তো হলো শুধু আয়োজনটা করা, কিন্তু এটার মেলার সাফল্য নির্ভর করে আসলে দর্শনার্থী, ক্রেতা বা এমনকি ঘুরতেও প্রচুর পরিমাণে মানুষ আসেন। তাদের সুশৃঙ্খল অংশগ্রহণ, একটু নিয়মকানুনগুলো দেখা, অন্যের জন্য ক্ষতি না হয় সেটা খেয়াল করা, কোনো ব্যাপারে যদি কিছু অনিয়ম মনে হয়, অভিযোগ করার মতো মনে হয় সেটা কর্তৃপক্ষকে জানানো, এই ব্যাপারগুলো যদি সবাই খানিকটা সামষ্টিকভাবে আমরা মান্য করতে পারি তাহলে আমাদের মেলাটা খুব সুন্দর হবে, এতে কোনো সন্দেহ নেই। বইমেলার পরিবেশ নিয়ে অতীতে নানা অভিযোগ অনুযোগ থাকলেও এবার সে পথে হাঁটবে না আয়োজকরা, এমন প্রত্যাশা বইপ্রেমীদের। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের সাতকানী উপজেলায় 1 মাসে 11টি খনন যন্ত্র জব্দ করার পাশাপাশি 22,50,000 টাকা জরিমানা ও একজনকে 1 মাসের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের নেতৃত্বে অব্যাহত রয়েছে জোরালো অভিযান। ফসলি জমির মাটি কাটার খবর পেলেই রাত দিন ছুটে যাচ্ছে ভ্রাম্যমাণ টিম। অপরাধীদের জরিমানার পাশাপাশি দেয়া হচ্ছে কারাদণ্ড। রবিবার গভীর রাতে কেউচিয়া ইউনিয়নের তেমনি এলাকায় ফসলি জমির মাটি কাটা বন্ধে অভিযান চালানো হয়। ইউএনও জানান, ফসলি কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া বন্ধে মাঠে আছে প্রশাসন। যারা এসব কাজে জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ভারতের নয়াদিল্লি থেকে পাঠানো কার্ডে নরেন্দ্র মোদীর স্বাক্ষর রয়েছে। এতে নতুন বছরের জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। নিজেদের মধ্যে বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ভারত। স্থানীয় সময় সোমবার এক ফোনালাপে এমনটাই আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিবৃতিতে হোয়াইট হাউস বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন এই দুই নেতা। এ সময় ভারতকে আমেরিকার তৈরি নিরাপত্তা সরঞ্জাম কেনা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে গুরুত্ব দিয়েছেন ট্রাম্প। এছাড়া তাদের আলোচনায় উঠে এসেছে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ আঞ্চলিক অনেক বিষয়। হোয়াইট হাউস আরও জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোয়াইট হাউস সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। এদিকে ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে মোদি বলেন, জনগণের কল্যাণ এবং বিশ্বশান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একত্রে কাজ করবেন তারা। লেস্টার সিটি ছেড়ে আনুষ্ঠানিকভাবে লোনে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। চলতি মৌসুমে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডের জার্সিতেই দেখা যাবে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজাকে আনুষ্ঠানিকভাবে দলে ফেরানোর খবর দিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দেশের ফুটবলে চলছে হামজা চৌধুরী বন্দনা, হবেই বানা কেন? তিনি তো একমাত্র বাংলাদেশি ফুটবলার যিনি খেলছেন বিশ্বের অন্যতম সেরা লিগে। তাই তার ট্রান্সফারের খবরটাও এখন দেশের ফুটবল আঙ্গনের জন্য বাড়তি উন্মাদনা। বেশ কিছুদিন থেকেই লেস্টার সিটি থেকে হামজা চৌধুরী লোনে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জন ছিল ইংলিশ গণমাধ্যমে। সবশেষ ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছিলেন, হয়ে গেছে চুক্তি, চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে যোগ দেবেন হামজা। এই খবর প্রকাশের একদিন পার না হতেই আনুষ্ঠানিক ঘোষণা আসলো শেফিল্ড ইউনাইটেড থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হামজাকে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে ক্লাবটি। ধারে এই মৌসুমের শেষ পর্যন্ত হামজা খেলবেন দ্য ব্লেডদের জার্সি গায়ে। তার বেতনাদি পরিশোধ করবে এই ক্লাবটি। বেশ কিছুদিন থেকেই হামজা চৌধুরীর দিকে নজর ছিল গেল মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া শেফিল্ডের, আর সেটা নিজেদের প্রয়োজনেই। ইংলিশ ফুটবলের নিয়মানুযায়ী প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপের
তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা 4টি দল অংশ নেয় প্রিমিয়ার লিগ কোয়ালিফিকেশনে, আর শীর্ষ 2 দল সরাসরি চলে যাবে প্রিমিয়ার লিগে। শেফিল্ড আপাতত আছে টেবিলের দ্বিতীয় স্থানে, আর এই লিগে শীর্ষে আছে লিডস ইউনাইটেড। নিজেদের অবস্থান ধরে রেখে সরাসরি প্রিমিয়ার লিগ নিশ্চিত করাই লক্ষ্য শেফিল্ডের, আর তাতে নিজেদের মিডফিল্ডে শক্তি বাড়াতেই হামজাকে দলে ভিড়িয়েছে দ্য ব্লেডরা। ধারের সময় শেষ হওয়ার পর হামজাকে স্থায়ীভাবে কিনে নেয়ার সুযোগ থাকছে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রিমিয়ার লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই লেস্টার সিটিও। 17 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের 17 নম্বরে। পা ফসকালেই অবনমন হতে পারে 2015-16 মৌসুমে লিগ টাইটেল জেতা দলটার। ঠিক এই সময়ে হামজাকে ছাড়ল দ্য ফক্সরা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই আছে আমার হাতে প্রথম আলো। প্রথম আলোর আন্তর্জাতিক এক শিরোনামে দেখা গেছে, সেখানে বলা আছে 996 অভিবাসী গ্রেফতার, স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা, অনেক মা বাবার কাজ বন্ধ। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে ঝটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে স্থানীয় সময় রোববার থেকে শুরু হয় এই তৎপরতা। অভিযানে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা। এরই মধ্যে দেশজুড়ে প্রায় 1000 জনকে গ্রেফতার করা হয়েছে। এরপর আমার হাতে আছে সমকাল। সমকালে আছে রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন। HRWর প্রতিবেদন, কাঠামোগত সংস্কার ছাড়া বৃথা যেতে পারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতি। এখনও আগের মতো লক্ষ্য করা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর আচরণ। নিয়োগ পদোন্নতির ঘুষ নিপীড়নের জন্য পুরস্কার পান পুলিশ সদস্যরা। আওয়ামী লীগ নির্বাচন থেকে বাইরে রাখার আলোচনায় উদ্বেগ। এরপর আমার হাতে আছে যুগান্তর। ঢাবির অধীনে থাকছে না 7 কলেজ। ঢাবির প্রভিসি, এসি, ওসির পদত্যাগের দাবিতে ফের আলটিমেটাম। বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার সুপারিশ। এরপর আমার হাতে আছে কালবেলা। 200 কম্বল 2400। মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতির চিত্র। 3500 কোটি টাকার ম্যাট্রেস কেনা হয় 12,000 টাকায়, 18,000 বেবি ম্যাট্রেস কেনা হয় 6,900 টাকায়। এরপর আছে আমার হাতে বাংলাদেশ প্রতিদিন। ছোট দলের বাড়ছে কদর, জোট গঠনে তৎপর বড় 2 দল, আসনের অনিশ্চয়তা চায় ছোটরা। এরপরে আমার হাতে আছে ইত্তেফাক। অবশেষে ঢাবি অধিভুক্ত থেকে মুক্ত 7 কলেজ। এরপর আছে আমার হাতে কালের কণ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ, 8 বছরে লাভের চেয়ে ক্ষতি বেশি। অধিভুক্ত অপরিকল্পিত, ছেড়ে দেওয়াও অপরিকল্পিত। পরিকল্পনা ছাড়া হঠাৎ অধিভুক্ত বাতিল হওয়া বড় ধরনের ক্ষতির মুখে পড়বে 7 কলেজ। এরপর আমার হাতে আছে বণিক বার্তা। কার্ড পাঠিয়ে ডক্টর ইউনূসকে নববর্ষের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। ইংরেজি পত্রিকার শিরোনামগুলোর মধ্যে আমার হাতে প্রথমেই আছে দ্য ডেইলি স্টার। ট্রান্সফর্মিং দ্য ব্যাংকিং ল্যান্ডস্কেপ থ্রু মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এ নিডলেস বার, হাউ ম্যান্ডেটরি রেডিয়েশন টেস্ট হার্টস ইম্পোর্টার্স কনজিউমার। The Daily Observer, BNP Islami Andolon research reach conscious on 10-point decision.
এরপর আছে আমার হাতে নিউ এজ, তারেক সিদ্দিক, এক্স সিসি মহিবুল, 17 আদার্স সুইট। এই ছিল আমার কাছে জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামগুলো। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।